মানে একই শরীরের মধ্যে থেকে আরেকটা অঙ্গ বেরিয়ে চলে গেল। এই অভিনব ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে পারে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ, কোন সাংবাদিক, এমনকি কোন কলেজ পড়ুয়া কি এটা বিশ্বাস করতে পারেন যে একটা তদন্তকারী সংস্থার অফিসার যিনি কোনো জায়গায় রেডে গিয়েছেন, কোনো বেসরকারি সংস্থার কর্ণধারের বাড়ি বা সেখানকার কোনো কর্মচারীদের বাড়ি, তিনি তার স্ত্রীকে মলেস্ট করবেন? আমি ইডির মুখপাত্র নই, কিন্তু এ তো সামগ্রিকভাবে ভারতের যে প্রশাসনিক পরিকাঠামো আছে তাকে আঘাত করা হচ্ছে। শুধু এখানেই থেমে থাকেনি। গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের চূড়ান্ত বেইজ্জতির পর, যখন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন আছে, না হলে চূড়ান্ত নৈরাজ্য তৈরি হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে কথা বলা হয়েছে যে দুর্নীতিগ্রস্তদের পাহারাদার, এই সম্পর্ক, এই শব্দবন্ধ পর্যন্ত আজকে তাদের অবজারভেশনের মধ্যে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তদন্ত করে, সে নিঃসন্দেহে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে, কোনো রাজনৈতিক দলের কার্যকলাপে হস্তক্ষেপ করবে না, করতে পারে না। কোনো রাজনৈতিক দল পরিচালনা করতে গেলে তার নির্দিষ্ট কিছু তথ্য থাকে, তার নথি থাকে, সেটাকে বাজেয়াপ্ত করবার অধিকার বা সেটার উপরে নজরদারি করবার অধিকার কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেই, কোনো সংস্থারই নেই। অন্তত এটাই আইনে আছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলকে হাতিয়ার করে, রাজনৈতিক দলকে ঢাল করে আজকে একটা তদন্তকারী সংস্থা যারা তদন্ত করছিল দুর্নীতির একটি প্রক্রিয়ার বিরুদ্ধে, সেখানে হস্তক্ষেপ যেভাবে আরেকটি প্রশাসন করছে, এই কেন্দ্র রাজ্য সংঘাতের একটা নতুন সংস্কৃতি। এতদিন পর্যন্ত আমরা বামপন্থীদের আমলে দেখেছি, জ্যোতিবাবুকে বলতে শুনেছি যে সেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে তারা বিবৃতি দিতেন। বলা হতো কেন্দ্রের হাত থেকে ক্ষমতা, কেন্দ্র রাজ্যের হাত থেকে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে কার্যত মিউনিসিপ্যালিটি বানিয়ে দেওয়া হয়েছে। এই রাজনীতিও আমাদের দেশে চলেছে, বিতর্ক হয়েছে। অতি কেন্দ্রিকতা নিয়ে আমরাও প্রশ্ন তুলেছি বহু সময়। আমরাও কংগ্রেসের সরকারের বিরুদ্ধে 80 দশকে করেছি, তার আগে আমাদের পূর্বসূরি ভারতীয় জনসংঘের নেতারা করেছেন। কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে সেখানে কোনো বিতর্ক তৈরি হতে পারে। আমি কেন্দ্রীয় সরকারের রীতি নীতির সমালোচনা করতে পারি, সেই অধিকার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে। সেই অধিকার রাজ্যের বিরোধী অবস্থানে থাকা কোনো রাজনৈতিক নেতা কর্মীর আছে। কিন্তু সরকার যেখানে পরিচালনা করছে, সরকার তো দলের হয় না, সরকার তো পশ্চিমবঙ্গ সরকার, সরকার তো রাজ্য সরকার। রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে এ ধরনের যুদ্ধ ঘোষণা এবং কার্যত যদি এটা চলতে থাকে, তো আগামী দিনে পুলিশ যেখানে যাবে মানুষ সেখানে আক্রমণ করবে। তো সারা এটা ছড়িয়ে পড়বে দাবানলের মধ্যে চারিদিকে। সারা ভারতবর্ষে যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা কি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অত্যন্ত সুখকর হবে? ভারতবর্ষ, ব্রিটিশ স্বাধীনতা নেওয়ার পর অনেকে বলেছিলেন যে ভারতবর্ষ তার স্বাধীনতাকে বা তার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধরে রাখতে পারবে না, কিন্তু ভারতবর্ষ এখনো অটুট আছে। আমাদের সঙ্গে সঙ্গে যে সমস্ত রাষ্ট্র কলোনিয়ালিজম থেকে মুক্তি হয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে মুক্ত হয়েছিল, কার্যত সেখানে কোনো জায়গায় গণতন্ত্র নেই, গণতান্ত্রিক ব্যবস্থা নেই। পাকিস্তানের কোনো রাষ্ট্রপতি 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারেন না, রাষ্ট্রপ্রধান আক্রান্ত হয়, মারা যায়, তাদের জেলবন্দি করে দেয়া হয়। কিন্তু সেই পরিস্থিতি তো ভারতবর্ষে নেই। আজকে তৃণমূল কংগ্রেস যে সংস্কৃতির জন্ম দিল, ইডির অফিসে হামলা করে, ফাইল ছিনতাই করে, এবং পুলিশ সেগুলোকে হাতে নিয়ে চলে গেল, সেখানে গাড়ির নাম্বার প্লেট বদল হয়ে গেল, এবং তারপর ইডির বিরুদ্ধে মামলা হলো, যেভাবে মামলা হয়েছিল শাহজাহানের ঘটনায়, যেভাবে মামলা হয়েছিল শঙ্করাঢ্যর ঘটনায়। কিন্তু পরিণতি কি? পরিণতি হলো প্রত্যেকটা মামলায় স্টে দিয়ে দেওয়া হলো, এবং ভিডিও ফুটেজ যা তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ, সেগুলোকে সংরক্ষণের কথা বলা হলো। আমি জানি না এই সংরক্ষণ আবার ওএমআর শিটের সংরক্ষণ হবে কিনা ভবিষ্যতে, কিন্তু আপাতত যেটা হয়েছে মহামান্য আদালত, তাতে আমরা খুশি।
দুর্ভাগ্যের বিষয় এটাই, একজন প্রবীণ প্রথিতযশা আইনজীবী, সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিতর্ক নিয়ে যে মন্তব্য করলেন, তাতে তিনি গোটা পশ্চিমবঙ্গ নয় সারা দেশের বিচার ব্যবস্থাকেই প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিলেন। আগের দিনে যে আক্রমণটা ছিল ইডির ওপরে, ওটা ইডির ওপরে আক্রমণ ছিল না, আক্রমণ ছিল ভারতীয় সংবিধানের ওপরে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে, স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়ার ওপরে। আর গতকালে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে সেই সাংসদ যা বললেন সেটা তিনি সরাসরি বলে দিলেন, মানে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গতকালকে। তাহলে আমাদের এখানে কোন সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি, যেখানে কার্যত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মানুষের ছোট ছোট প্রতিবাদগুলোকে পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে, যে কোনো আন্দোলনকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করা হয়েছে, যেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত, যেখানে বিচার ব্যবস্থা বিচারপতিরা আক্রান্ত, যেখানে প্রত্যেকটি প্রতিবাদ কার্যত আক্রান্ত, যেখানে রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল তিনি ভাষা সন্ত্রাসের শিকার, তিনিও এক ধরনের আক্রান্ত, যেখানে সাধারণ মানুষ নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ভোট দিতে গেলে আক্রমণের শিকার হয়, যেখানে একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি কোনো দুর্নীতি বা কোনো বিশেষ একটা চক্রের সন্ধান পেয়ে গেলে বা জেনে ফেললে তাকে এভাবে নৃশংসভাবে খুন হতে হয়, তো সেই রাজ্যে কোনো আইনের শাসন আছে? আমরা তো একটা মহা জঙ্গল রাজের বাসিন্দা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।